তোমরা যারা 2022 সালের এইচএসসি পরীক্ষার্থী আছো তাদের যে ষষ্ঠ সপ্তাহের ইতিহাস প্রথম পত্র অ্যাসাইনমেন্ট দিছে, সেই অ্যাসাইনমেন্টের 100% এগুলো উত্তীর্ণ সবাইকে আমার বিদ্যালয় ইউটিউব চ্যানেলে স্বাগতম। তোমরা স্ক্রিনে তোমাদের যে অ্যাসাইনমেন্টটি আছে সেই অ্যাসাইনমেন্টের প্রশ্নটা দেখতে পাচ্ছ। তো আমাদের অ্যাসাইনমেন্টটিতে বলা আছে যে ভারতবর্ষে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম পর্যালোচনা। এটা আমাদের অ্যাসাইনমেন্ট, আর অ্যাসাইনমেন্ট করতে গেলে নির্দেশনা ফলো করতে হয়। তো সেখানে দেওয়া আছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন বর্ণনা, তারপর ভারতবর্ষে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম, চূড়ান্ত আধিপত্য প্রতিষ্ঠা, বক্সার যুদ্ধের তাৎপর্য বিশ্লেষণ আমাদের করতে হবে। এবার করতে হবে চূড়ান্ত আধিপত্য প্রতিষ্ঠা, দেওয়ানি ও দৈহিক শাসন। ঠিক আছে, এর প্রভাবটা আমাকে লিখতে হবে। আর করতে হবে কি যে চূড়ান্ত আধিপত্য প্রতিষ্ঠায় আর্থসামাজিক ও রাজনৈতিক ফলাফল। ঠিক আছে, এটা করলে আমাদের অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখি আমাদের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা আলোকে আমাদের অ্যাসাইনমেন্টটা আসলে কি হবে। তো উত্তরটা দেখার আগে আমরা এখন প্রথমে দেখব যে আমাদের অ্যাসাইনমেন্ট নম্বর এবং অ্যাসাইনমেন্ট শিরোনাম। আমাদের অ্যাসাইনমেন্ট নম্বর হবে 1 আর অ্যাসাইনমেন্ট শিরোনাম হবে ভারতবর্ষে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য পর্যালোচনা। ঠিক আছে, তো এটা আমাদের অ্যাসাইনমেন্টের কি হবে শিরোনাম। তো অ্যাসাইনমেন্ট নম্বর শিরোনাম দেখা শেষ। এখন আমরা সরাসরি A4 সাইজ পেপারে যে উত্তরটা লিখবো, চলো সেটা দেখে নেই। উত্তরের শুরুতে আমরা ভূমিকা লিখবো, আর ভূমিকা লিখবো যে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন মূলত বাণিজ্যের উদ্দেশ্যে, কিন্তু ভারতবর্ষের ধন সম্পদ দেখে তারা লোভ সামলাতে না পেরে চিরস্থায়ী খুঁটি গাড়ার পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে তারা ভারতবর্ষের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। এটা আমাদের ভূমিকা যেটা আছে না, সেই ভূমিকা শেষে আমরা নির্দেশনার আলোকে বাকি উত্তরগুলো কী হবে চলো সেগুলো দেখি। আমরা লিখবো এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন। বিভিন্ন বণিক সংগঠনের মাধ্যমে প্রাচ্যে পশ্চাতের আধিপত্য বিস্তারের ইতিহাস একাধারে জটিল ও গুরুত্বপূর্ণ। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ব্রিটিশ রাজের শাসনের গোড়াপত্তন ঘটেছিল, তবে ভারতবর্ষে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পথটি মসৃণ ছিল না। বাণিজ্য সম্প্রসারণকে কেন্দ্র করে ইতিপূর্বে ভারত বাণিজ্য করতে আসা পর্তুগিজ, ফরাসি ও ওলন্দাজদের সাথে ইংরেজদের বিভিন্ন সময়ে যুদ্ধ সংঘটিত হয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধাপে ধাপে ভারতবর্ষে তাদের বাণিজ্যিক আধিপত্য বিস্তার করেছিল। তো লেখাটা কিন্তু এখানে শেষ নেই, লেখাটা আরও আছে, চলো বাকি লেখাটা কি সেটা দেখে নেই। তো আরও লিখবো আমরা যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 খ্রিস্টাব্দে রয়্যাল চার্টার লাভের পর ভারত বাণিজ্যে মনোনিবেশের স্থাপন করেন, তবে রয়্যাল চার্টার লাভের পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের বাণিজ্য শুরু করেনি। 1613 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের পশ্চিম উপকূল বন্দর সুরাতে বাণিজ্য কুঠি স্থাপনের মাধ্যমে ভারত বাণিজ্য ব্যবসা শুরু করে। তারপর 1616 সালে মুসলিম ট্রমে, 1639 সালে মাদ্রাসে এবং তারপর পর্যায়ক্রমে ভারতের বিভিন্ন স্থানে বাণিজ্য কুঠি স্থাপনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ব্যবসা সম্প্রসারণ করতে থাকে। তো এই লেখাটা কিন্তু এখানে শেষ হলো, লেখাটা আরও আছে, চলো বাকি লেখাটা কি সেটা দেখে নেই। আগের লেখার সাথে লিখবো যে তবে বাংলা অঞ্চলের সাথে কোম্পানির ব্যবসায়িক যোগাযোগ শুরু হয় 1633 খ্রিস্টাব্দ থেকে। বাংলা অঞ্চলে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে 1651 সালে হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপন করে এবং এর মধ্য দিয়ে বাংলা ইংরেজ উপনিবেশিক শাসনের বীজ রোপিত হয়েছিল বলে অনেকে মনে করে থাকেন। এখানে উল্লেখ্য যে 1690 সালে সম্রাট আওরঙ্গজেবের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাৎসরিক 3000 টাকা বিনিময়ে সমগ্র ভারতে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি লাভ করেছিল এবং 1717 খ্রিস্টাব্দে সম্রাট ফখরুল শিয়ার এই 3000 টাকার শিলিং উঠিয়ে দিয়ে কোম্পানিকে অবাধে সমগ্র ভারতে বাণিজ্য করার সুবিধা দেয়। আর এভাবেই তারা ইংরেজদের এই ভারতে ভূমধ্যসাগরে তোমাদের আগমনটা সূচিত হয়। ঠিক আছে, তো এটা আমাদের গেল প্রথম নির্দেশনালয়কে উত্তর। এখন পরের নির্দেশনালয়কে উত্তরগুলো দেখব। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম। ভারতবর্ষে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। যেমন দিয়ে আমরা এখন বিভিন্ন যে কার্যক্রম পরিচালনা করেন তার একটা আমরা তালিকা দেখব, চলো। দ্বৈত শাসন ব্যবস্থা 1765 সালে রড ক্লাইভ বাংলার নবাব থেকে দেওয়ানি সনদ প্রাপ্ত হলে যে শাসন প্রণালীর উদ্ভব হয় তা ইতিহাসে দ্বৈত শাসন নামে পরিচিত। এই ব্যবস্থার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রচুর অর্থনৈতিক ক্ষমতার অধিকারী হয়ে ওঠে এবং বাংলার নবাব সামান্য বৃত্তিভোগী কর্মচারীকে পরিণত হয়। কেননা দ্বৈত শাসন ছিল একটি অদ্ভুত শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থায় ক্লাইভ বাংলা নবাবের উপর শাসন ও বিচার বিভাগের দায়িত্ব অর্পণ করেন এবং রাজস্ব আদায় ও প্রতিরক্ষার দায়িত্ব ন্যস্ত করেন কোম্পানির উপর। এর ফলে নবাব পেল ক্ষমতাহীন দায়িত্বভার, কোম্পানি লাভ করলো দায়িত্বহীন ক্ষমতা। ঠিক আছে, এটা দ্বৈত শাসন গেল। পরে আরেকটা যেটা আছে চলো সেটা দেখি।
আমরা লিখব এখন চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত হলো এক ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা। লর্ড কর্নওয়ালিস 1793 সালে বাংলা, বিহার ও উড়িষ্যার এই ব্যবস্থা চালু করেন। পরবর্তীকালে বেনারসি, উত্তর পশ্চিম প্রদেশ ও মাদ্রাস প্রেসিডেন্সির কোনো কোনো অঞ্চলে চালু করা হয়। এ ব্যবস্থার মাধ্যমে নিজেদের প্রভাব বিস্তারে দেশীয় অভিজাত সম্প্রদায়কে হাত করা, এছাড়া আয় বৃদ্ধির পরিকল্পনা করা হয়। ঠিক আছে, এটা আমাদের গেল 2 নম্বর। বাকি আরও আছে, চলো সেগুলো দেখি। বক্সারের যুদ্ধ। নবাব মীর কাসিম ও তার মিত্র শক্তির সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয় বক্সারের প্রান্তে 1764 সালে। কারণ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেরা মনে করত বাংলার ঐশ্বর্য অফ্রন্ত, ফলে তাদের লোভ লালসার মাত্রা ছাড়িয়ে যায়। সেই কারণে কোম্পানি পরিচালকের আদেশে বক্সারের যুদ্ধে সংঘটিত হয়। মূলত ভারতবর্ষে তাদের খুঁটি আরও মজবুত করতে তারা এ কাজ করে। ঠিক আছে, এটা আমাদের বক্সারের যুদ্ধ গেলেন। পরে আর একটা পয়েন্ট আছে, চলো সেটা দেখি। আমরা দিতে পারি যে ইংরেজি শিক্ষার বিস্তার। ইংরেজরা তাদের শাসন পাকাপোক্ত করার লক্ষ্যে দেশীয়দের মধ্য থেকে ইংরেজি শিক্ষা শিক্ষিত একটি আনুগত শ্রেণী তৈরিতে মনোযোগ দেয়। 1781 সালে ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এর একটি বাড়তি লক্ষ্য ছিল চাকরির সুযোগ সৃষ্টি করে রাজ্য হারানো ক্ষুব্ধ মুসলমানদের সন্তুষ্ট করা। এর ধারাবাহিকতায় হিন্দুদের জন্য 1791 সালে প্রতিষ্ঠা করা সংস্কৃত কলেজ। এসবের মাধ্যমে সমৃদ্ধ গোষ্ঠী বৃদ্ধির প্রচেষ্টা চালায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, এটার মাধ্যমে আমাদের লেখাটা শেষ হলো। এখন একটা ফিনিশিং দেবো, চলো সেটা ফিনিশিং দেখি। তো তারপর আমরা লিখবো ফিনিশিংয়ে যে উপরোক্ত কার্যক্রমগুলো মূলত ভারতের ইংরেজদের অবস্থান পাকাপোক্ত করতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি করেছিল। তারপর আমরা দেখবো যে বক্সারের যুদ্ধের তাৎপর্য। বাংলার ইতিহাসে পলাশী যুদ্ধের তুলনায় রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক দিক থেকে বক্সারি যুদ্ধ অধিক তাৎপর্যপূর্ণ। বক্সারি যুদ্ধ জয় করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করতে সক্ষম হয়। তো লেখাটা কিন্তু এখানে শেষ নয়, লেখাটা আরও আছে, যেহেতু জায়গা শেষ। তো এই লেখার সঙ্গে যুক্ত করে তোমরা আরও যা লিখবে তা হলো, এর লেখার সাথে লিখবো যে কেবল বাংলা নয়, এই যুদ্ধে মুঘল বাদশাহ এবং অযোধ্যা নবাবও কোম্পানির হাতে পরাজিত হয়েছিল। সুতরাং কোম্পানির ক্ষমতা কার্যত বাংলা থেকে দিল্লি পর্যন্ত প্রসারিত হয়েছিল। যুদ্ধে জয়লাভ করে কোম্পানি অযোধ্যাকে এক প্রকার অধীন মিত্রে পরিণত করেছিল এবং মুঘল বাদশাহর কাছ থেকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানির অধিকার আদায় করেছিল। অন্যদিকে যুদ্ধের পর বাংলা নবাবের সমাপ্তি না হলেও পরবর্তী নবাব কার্যকর কাঠের পুতুলে পরিণত হন এবং বঙ্গদেশে দ্বৈত শাসন ব্যবস্থা সূচনা হয়। সামরিক দিক থেকে বলা যায় বক্সারের যুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, অযোধ্যা ও মুঘল এর সম্মিলিত বাহিনীকে পরাজিত করেছিলেন। তো লেখাটা আরেকটু আছে, চলো বাকি লেখা কি আছে সেটা দেখে নেই। তো আগের লেখার সাথে লিখবো যে ইংরেজদের এই জয়লাভ তাদের সামরিক গৌরব বহুগুণে বৃদ্ধি করেছিল এবং এক প্রবল আত্মবিশ্বাসের জন্ম দিয়েছিল। অন্যদিকে ভারতীয় সামরিক শক্তি দুর্বলতা সকলের সম্মুখে প্রকাশিত হয়েছিল। অর্থনৈতিক দিক থেকে বক্সারের যুদ্ধের গুরুত্ব ছিল সবচেয়ে বেশি। যুদ্ধের পর থেকে বাঙাল বুকে যে লুণ্ঠনের সূচনা হয়েছিল বক্সারের যুদ্ধে জয়লাভের পর তা আরও তীব্র হয়। দস্তকের অপব্যবহার দিয়ে বলার মতো আর কেউ রইল না। তোমার অবাধে বিনা শুল্কে বাণিজ্য ও কোম্পানি এজেন্টদের অত্যাচারে বাংলা অর্থনীতি ধ্বংস হতে থাকলো, দেশীয় শিল্প এবং দেশীয় বাণিজ্য ধ্বংসপ্রাপ্ত হলো এবং সম্পদের বহির্গমন বহুগুণ বেড়ে গেল। ঠিক আছে, এটা ছিল আমাদের যে তাৎপর্য, সেটা এখন আমরা প্রভাবটা দেখবো, যে চলো সেটা দেখি। আমাদের নতুন পয়েন্টটি হলো ইংরেজদের দেওয়ানি ও দ্বৈত শাসনের প্রভাব। 1766 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ একটি বিশেষ উল্লেখযোগ্য ঘটনা। ফলে এর প্রভাবও অর্থবহুল, কেননা এর ফলে আইনত ও কার্যগত কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার পূর্ণ কর্তৃত্বের অধিকারী হয়ে পড়ে। নবাব এমনকি সম্রাটটাও কোম্পানির হাতের পুতুল হয়ে যায়। এ দেওয়ানি লাভের ফলে কোম্পানি অর্থনৈতিক দেওয়ালিত্বর হাত থেকে রক্ষা পায়। এদেশের রাজস্ব আয় হতে কোম্পানি তাদের বাণিজ্য পুঁজি সংগ্রহ করে সক্ষম হয়। কোম্পানির কর্মচারীরাও বিনা শুল্কে অবাধ বাণিজ্য করার সুযোগ পায়। তো লেখাটা এখানে শেষ নয়, লেখাটা আরও আছে, চলো বাকি লেখাটা কি সেটা দেখে নেই। আগের লেখার সাথে লিখবো যে ফলে কোম্পানির ও কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নতি হলে এদেশের অর্থনীতি বিধ্বস্ত হয়ে পড়ে। এদেশ থেকে কোম্পানির ব্যাপকভাবে সম্পদ পাচারের ফলে ইংরেজ শিল্প ও কৃষি শিল্প সাধিত হয়। এছাড়াও দ্বৈত শাসনের ফলে বিভিন্ন অবস্থাপনা, ইংরেজ কর্মচারী ও তাদের কর্মচারীদের লুণ্ঠন, ভূমি রাজস্ব উত্তরোত্তর বৃদ্ধি পায়, যা জনজীবনে ব্যাপক বিরূপ প্রভাব ফেলে। তো এই লেখাটা লেখার পর পরে ফিনিশিং দেবো। আর ফিনিশিং লিখবো, তাই আলোচনা শেষে বলা যায় যে দিওয়ানি ও দ্বৈত শাসন রাজনৈতিক জীবনে আশীর্বাদ হয়ে আসলো, তৎকালীন ভারতবর্ষের মানুষের জন্য আসে নিদারুণ বেদনা। ঠিক আছে, এর মাধ্যমে আমাদের এই নির্দেশনের কাজটা শেষ। এখন আমরা যে ফলাফলটা চাইছি সেই ফলাফলটা দেখবো। চলো আমরা লিখবো যে এখন ইংরেজদের আধিপত্যের ফলাফল। ইংরেজ চূড়ান্ত আধিপত্য প্রতিষ্ঠায় আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা ছিল অর্থবহুল। নিচে তা বিশ্লেষণ করা হলো। প্রথমে দেখবো আর্থসামাজিক অবস্থা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বাংলায় উৎপন্ন ফসলের মধ্যে উল্লেখযোগ্য ছিল ধান, গম, তুলা, ইক্ষু, পাট, আদা, জোয়ার, তেল, সিম, সরিষা ও ডাল। এছাড়া প্রচুর পরিমাণে পান, সুপারি ও নারিকেল উৎপন্ন হতো। বাংলায় উৎপাদিত কৃষিপণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর অর্থ উপার্জন হতো। কিন্তু কোম্পানির সিদ্ধান্তে বাংলার ঐতিহ্যবাহী কৃষিপণ্য বাদ দিয়ে শুধু হয় নীল চাষ। ফলে বাংলা কৃষি নির্ভর অর্থনীতি ধ্বংস হতে শুরু করে এবং বাংলায় এক পর্যায়ে চরম খাদ্যাভাব দেখা দেয়। তো লেখাটা এখানে শেষ নয়, লেখাটা আরও আছে, চলো বাকি লেখাটা কি সেটা দেখে নেই। আগের লেখার সাথে লিখবো যে নীল চাষের জন্য নীলকর
কৃষকদের সর্বোৎকৃষ্ট জমি বেছে দিত, কৃষকদের চিকিৎসার জন্য অগ্রিম গ্রহণে বাধ্য করত। বাংলাদেশের নীল ব্যবস্থা ছিল একসাথে ইংরেজ বণিকদের নিয়ন্ত্রণে। প্রথম দিকে নীল করেরা চাষিদের বিনামূল্যে বীজ সরবরাহ করলে পরের দিকে তাও বন্ধ করে দেয়। ফলে ক্রমাগত নীল চাষ চাষিদের জন্য অসম্ভব হয়ে দাঁড়ায়। তাদের আর্থসামাজিক অবস্থা নিচের দিকে নামে, তাই তারা নীল চাষে অনাগ্রহ প্রকাশ করে। এমতো অবস্থায় নীলকর সাহেবরা বাংলার গ্রামাঞ্চলে শুধু ব্যবসায়ী রূপে নয়, দুর্দণ্ড প্রতাপশালী এক অভিনব অত্যাচারী জমিদার রূপে আত্মপ্রকাশ করে। তো লেখাটা আর একটু আছে, চলো বাকি লেখাটা কি সেটা দেখে নেই। আগের লেখার সাথে লিখবো যে তারা এতটা নিষ্ঠুর আর বিপরা হয়ে উঠেছিল যে অবাধ্য নীল চাষিদের হত্যা করতে দ্বিধা করতো না। এই বিবরণ থেকে ব্রিটিশ আমলের বাংলার আর্থসামাজিক অবস্থা করুণ চিত্র ফুটে উঠেছে, যা তাদের আত্মবৃত্ত বিস্তারের প্রমাণ দেয়। এরপর আমরা দেখব রাজনৈতিক ফলাফল। রাজনৈতিক ক্ষেত্রে ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্ন নীতি গ্রহণের মাধ্যমে রাজনৈতিক চালেন। তারা স্থায়ী বন্দোবস্ত গ্রহণের মাধ্যমে এদেশীয় অভিজাতদের সমর্থন আদায় করেন। তো লেখাটা এখানে শেষ নয়, লেখাটা আরেকটু আছে, চলো বাকি লেখাটা কি সেটা দেখে নেই। এছাড়াও প্রতিপক্ষকে রাজনৈতিক চালে পরাজিত করে তাদের আসন ছিনিয়ে নেয়। এমনকি হিন্দু ও মুসলমানদের জন্য মাদ্রাসা কলেজ প্রতিষ্ঠা এবং ইংরেজ শিক্ষা শিক্ষিত করার জন্য রাজনৈতিক যে চাল চালেন তাতে তারা সফল হন। ফলে তারা ভারতবর্ষে শক্ত আসন গড়ে তুলেন। তো এটার মাধ্যমে আমাদের মোটামুটি সব লেখা শেষ। এখন আমরা উপসংহার দেখে অ্যাসাইনমেন্টটা শেষ করবো। চলো উপসংহারটা দেখে নেই। উপসংহার: ইংরেজরা এই ভারতবর্ষে যে 200 বছর শাসন করেছিল তার ভিত্তি গড়ে তুলেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কেননা তাদের নানাবিধ কার্যক্রম গ্রহণ ছাড়া ভারতবর্ষের স্বভাব ছিল না ইংরেজের ভক্ত আসন তৈরি ও আধিপত্য বিস্তার করা। তো এর মাধ্যমে আমাদের অ্যাসাইনমেন্টটি শেষ হয়ে গেল। এখন ভিডিওটি ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চালু করে দিবা। পরে অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।